প্রিয় দর্শক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, বিমা দেশের একটি পুরনো খাত হলেও এই খাতে দক্ষ জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে। দেশে 3টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয়, বিমা বিষয়ে উচ্চশিক্ষার ব্যবস্থা আছে। বেসরকারি খাতেও প্রশিক্ষণের ব্যবস্থা আছে, তবে তা এতটাই সীমিত পরিসরে যে বিশাল এই খাতে প্রয়োজনীয় দক্ষ জনবলের চাহিদা পূরণ হচ্ছে না। তাছাড়া বিমা খাতে কর্মীদের মর্যাদা এবং সুযোগ সুবিধা এতটাই অপ্রতুল যে বিমা খাত নিয়ে উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণ নিয়েও অনেকে চলে যাচ্ছেন অন্য খাতে। ফলে দক্ষ ও বিশেষায়িত জনবলের অভাবে এই খাতে যেমন অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে, অসুস্থ প্রতিযোগিতা চলছে, তেমনি গ্রাহকদের আস্থাহীনতাও সৃষ্টি হচ্ছে। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বিমা ব্যবসা পরিচালনায় বিমার বিভিন্ন আইন, বিধিমালা, আন্তর্জাতিক চর্চা, ঝুঁকি মূল্যায়ন, শর্তসমূহ এবং সর্বোপরি বিমা পরিকল্প সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা আবশ্যক। এই জন্য দক্ষ বিমা কর্মীর বিকল্প নেই। এমন প্রেক্ষাপটে বিমা খাতে দক্ষ জনবল তৈরিতে করণীয় নিয়েই আজ আমরা আলোচনা করব উন্নয়নী বিমা অনুষ্ঠানে। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জীবন বিমা ও সাধারণ বিমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি মেম্বার এস.এম. ইব্রাহিম হোসেন, ACII, টাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের খণ্ডকালীন শিক্ষক মোহাম্মদ এনামুল হক। যাচ্ছি মূল আলোচনায়। জনাব মোহাম্মদ সেলিম, দেশে বিমা একটি পুরাতন খাত এবং গুরুত্বপূর্ণ আর্থিক খাতও বটে। যে কোনো দেশের তার অর্থনীতির একটি বিশাল বড় আস্থার জায়গা তৈরি করে বিমা। তারপরেও কেন এই খাতে দক্ষ জনবলের এত ঘাটতি? জি, ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে ইন্স্যুরেন্স সেক্টর অনেক পুরাতন একটা সেক্টর, বাট এখানে কাঙ্ক্ষিত মানের জনশক্তি এখনো তৈরি হয় নাই। সেক্টরটা খুব পুরাতন, বাট শুরু থেকে আমার মনে হয় ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোকে, যেমন ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে যেভাবে গুরুত্ব সহকারে দেখা হয়েছে, ইন্স্যুরেন্স সেক্টরটাকে শুরু থেকে ওইভাবে আমরা দেখি নাই। তাছাড়া এখানে দক্ষ জনবল তৈরি করার জন্য প্রথমে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যে দক্ষ ম্যানেজমেন্ট দরকার, দক্ষ ম্যানেজমেন্টে বুঝে যে দক্ষ জনবলের প্রয়োজন। ইন্স্যুরেন্স কোম্পানিগুলার যে ম্যানেজমেন্টে যারা আছেন তারা এখনও বিমা উন্নয়নে যে দক্ষ জনবল তৈরি করার যে বিকল্প নয়, আমার মনে হয় সেখানে কিছুটা এখনো ঘাটতি আছে। আসলে যেটা আপনি বলেছেন এটা সামগ্রিক ব্যর্থতা আমাদের আছে। আমি এটা নিয়ে আপনার সাথে পরে আবার কথা বলবো। জনাব এনামুল হক, উন্নত দেশগুলোতে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স খাত সমান্তরালে বিকশিত হয়, কিন্তু বাংলাদেশের উল্টো ঘটনা ঘটছে কেন? ধন্যবাদ। বিদেশে ইন্স্যুরেন্সের এডুকেশনটা খুব ব্যাপকভাবে সেখানে প্রচলিত আছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। বিশেষ করে আমি যদি লাইফের কথা বলি, তাহলে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে লেখাপড়া করা এবং ইউকে বেসড ইন্স্যুরেন্স ইনস্টিটিউটে, তারপরে USA বেসড সোসাইটি অফ অ্যাকচুয়ারিয়ালে পড়ালেখা করাটা যত ইজি বাংলাদেশে তত ইজি নয়। যার কারণে ওইসব দেশে এই ডিগ্রিগুলি নিয়ে লোকজন ইন্স্যুরেন্সে যখন কেরিয়ার করে তখন তার এই ক্ষেত্রে অনেক এগিয়ে যাইতে পারে খুব স্বল্প সময়ে। কিন্তু বাংলাদেশে যেহেতু আমাদের যদি ACII ধরি, MII বা AIII ধরি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশে এগুলি করাটা অত সহজ হয় না। যার কারণে ব্যাংকের চেয়ে ইন্স্যুরেন্সের লোকের শিফটিং করা অথবা কেরিয়ারটা বেছে নেওয়াটা একটু দুরূহ হয় এবং সে কেরিয়ার বা আর্থিক দিক যখন বিবেচনা করে তখন আর ইন্স্যুরেন্সের প্রতি আগ্রহী হয় না। এটাই মূল কারণ। এটাকে মূল কারণ হিসেবে দেখছি। আমি এখানে একটু সাপ্লিমেন্ট করতে চাই, আপনি যদি সুযোগ দেন। সেটা ইতিমধ্যে একটা বিষয় শুরু হয়েছে, যদি আমরা খেয়াল করি, এই যে ব্যাংক ইন্স্যুরেন্স শুরু হওয়ার কারণে ইতিমধ্যে বেশ কয়েকজন আমার জানাই ব্যাংকের কর্মকর্তা ইন্স্যুরেন্সে এসছেন, ব্যাংকের কর্মকর্তা ইন্স্যুরেন্সে এসছেন। তো একটা ইন্টারচেঞ্জ কিন্তু শুরু হয়েছে। তারা দেখতেছে যে না, ব্যাংকে গিয়েছিল, সেও এক জায়গায় ব্লক হয়ে গেছে, বরং ইন্স্যুরেন্স আসার কারণে সে ব্যাংকিংটা জানে, ইন্স্যুরেন্সের মধ্যে জেনে নিয়েছে, মানে সে তাকে আরো শানিত করতে পারবে। এক্স্যাক্টলি। এবং ইতিমধ্যে ভালো পজিশন নিয়ে ইন্স্যুরেন্স এসছে। এটা ভেরি রিসেন্টলি হচ্ছে, ব্যাংকিং রিসেন্টলি এটা হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্সটা শুরুর কারণে। জি, জনাব ইব্রাহিম হোসেন,
তো বিমা খাতে মাঠ পর্যায়ে এবং কেন্দ্রে কি ধরনের দক্ষতা সম্পন্ন জনগণের কিংবা জনবলের প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। খুব ক্রিস্টাল ক্লিয়ার একটা বিষয় যে আমাদের মাঠ পর্যায়ে যারা নন লাইফ দুই ক্ষেত্রেই মাঠ পর্যায়ে মূলত আমাদের দুটো জিনিস বেশি দরকার। একটা হলো সে তার মার্কেটিংয়ের নলেজ, আর একটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। বিমার প্রোডাক্ট নলেজটা মাঠ পর্যায়ে দরকার এবং মার্কেটিংয়ের জ্ঞান দরকার। আর আমাদের অফিসগুলোতে যেটা দরকার সেখানে কমপক্ষে 3টা টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলোর দরকার ইন্স্যুরেন্সের, যেমন রিইন্স্যুরেন্স, ক্লেমস, আন্ডাররাইটিং। তার মানে এই ইন্স্যুরেন্সের যে মেন জায়গাগুলো এগুলো অফিসে যারা কাজ করে তাদের থাকতে হবে। এর বাইরে আরও ডিপার্টমেন্ট যেগুলো ট্রেডিশনাল ডিপার্টমেন্ট আমাদের এইচআর আছে, অ্যাকাউন্টস আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, এই ডিপার্টমেন্টগুলো আছে। কিন্তু ইন্স্যুরেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে এই 3টা টেকনিক্যাল ডিপার্টমেন্ট কমপক্ষে দরকার। সুতরাং এই টেকনিক্যাল দিকগুলোর নলেজ সম্পন্ন লোক আমাদের দরকার। তো এটা অনেক এক্সপেন্সিভও। আবার যদি অ্যাকচুয়াল সায়েন্সের কথা বলেন, এইটারও আমাদের দেশে নাই, মাত্র 6 জন লোক আছে। অথচ আপনি ওয়ার্ল্ড জব র্যাঙ্কিংয়ে দেখেন, গুগলে গিয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি প্রফেশনের কদর হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে। ওয়ার্ল্ড জব র্যাঙ্কিংয়ে তার হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে র্যাঙ্কিং। আমরা অনেক স্কলারশিপ দিয়েও অ্যাকচুয়াল সায়েন্স পড়ার জন্য পারছি না। পড়াশোনাটা কঠিন, আমাদের দেশে সুযোগ নেই। এসএই করার জন্য এরকম আসলে সুযোগ নেই, খুব ব্যয়বহুল। ব্রিটিশ কাউন্সিল থেকে পরীক্ষা দেওয়া যায়, কিন্তু প্রতি সাবজেক্টের ফি এখন আপনার 80 থেকে 90,000। অ্যাকচুয়াল সায়েন্সও তাই হয়েছে। তো আমরা যদি এই জায়গাগুলোতে একটু স্কলারশিপ অ্যারেঞ্জ করতে পারি, ফান্ডিং অ্যারেঞ্জ করতে পারি, তাহলে আমাদের দেশের যদি এই প্রফেশনাল তৈরি করতে পারি, তাদের কিন্তু কদর আছে। তো সুতরাং আমরা যদি এই প্রফেশনটাকে গুরুত্ব দেই, এসে অ্যাকচুয়ালির মতো প্রফেশনকে গুরুত্ব দিতে পারি, তাহলে কিন্তু জনশক্তি রপ্তানি যেরকম করা যায়, আমরা কিন্তু বিদেশে এই জনশক্তি, এই প্রফেশনালদের রপ্তানি, মানে তাদেরকে আমরা বিদেশে পাঠাতে পারবো। মিডল ইস্টে আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশের 2-3 জন প্রফেশনাল আসে, যারা ওখান থেকে এখন কানাডায় গিয়েছে, ইন্স্যুরেন্সে জব করছে। দে আর গেটিং হাই স্যালারি। তো এই প্রফেশনাল যদি তৈরি করতে পারি আমাদের দেশে, এক্স্যাক্টলি মানে আমি যদি কোয়ালিটিফুল মানুষ না পাই, আমি যদি দক্ষ জনবল তৈরি না করতে পারি এবং তাদেরকে যদি সে পরিমাণ আমরা যদি টেক কেয়ার না করতে পারি, তাহলে তো হবে না। এই প্রত্যেকটার সাথে একটি যোগসূত্র আছে। আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব মোহাম্মদ সেলিম, দেশের বিমা খাতে দক্ষ জনবল তৈরিতে সরকারি এবং বেসরকারি উদ্যোগ কতটুকু সন্তোষজনক বলে আপনি মনে করেন, আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, উন্নয়নী বিমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যে, সাথে দর্শক। বিরতির পর আপনার স্বাগত উন্নয়নী বিমা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি বিমা খাতে দক্ষ জনবলের ঘাটতি, কারণ ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব মোহাম্মদ সেলিম, বিরতিপূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে সরকারি এবং বেসরকারি খাতে যে উদ্যোগগুলো রয়েছে দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে, সেটা আসলে কতটুকু সন্তোষজনক? এটা আসলে পুরোপুরি সন্তোষজনক না। আমার মনে হয় এটা আরও বেশি জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া উচিত। আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো, এগুলো মেনলি হলো রাজধানী কেন্দ্রিক, কিন্তু আমাদের যে ডিভিশনাল যে শহরগুলো আছে জেলা পর্যায়ে, আমাদের মাঠ পর্যায়ের লোকগুলো কিন্তু ঢাকার বাইরে বেশি। ওদের দোরগোড়ায় যদি আমরা প্রশিক্ষণটা পৌঁছায় দিতে পারি, আমার মনে হয় সেটা আরও বেশি ফ্রুটফুল হবে এবং জনগণ এটার রেজাল্ট পাবে। এটাকে সাকসেস করতে হলে মানুষের দোরগোড়ায় প্রশিক্ষণের সুযোগগুলো নিয়ে যেতে হবে। পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো, যেমন ইন্স্যুরেন্স একাডেমি আছে, এটা ঢাকাতে আছে, এটার কয়েকটা ব্রাঞ্চ যদি আমার ডিভিশনাল শহরে থাকে, তাহলে ডিভিশনের লোকগুলা এই সুযোগটা পেল। সবার পক্ষে তো ঢাকায় এসে ট্রেনিং নেওয়া সম্ভব হয় না। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ইনামুল হক, বিমা খাতের প্রতি উচ্চশিক্ষিত, প্রশিক্ষিত এবং মেধাবীদের আকৃষ্ট করতে মানে করণীয় কি? শুধু আমরা হতাশার কথা বললে তো হবে না, অনেকদিন পেরিয়ে গেছে, তো অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে। তো যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিমা খাত নিয়ে যারা পড়ছে, তারা অন্য খাতে কেন চলে যাবে? তারা তো এই খাতে কাজ করতে আসবে। সঠিক বলেছেন। এখন দেখা যাচ্ছে গুটি কয়েক পাবলিক ইউনিভার্সিটিতে, বিশেষ করে আমার জানাবতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইন্স্যুরেন্সের উপর মাস্টার্স করা যায়, MBA করা যায়। তো এরাও ইন্স্যুরেন্সে আসছে না। কেন আসছে না? এরা দেখছে যে এখানে কেরিয়ার ভালো না, একটা লেভেলে গিয়ে বেতনও ভালো পাওয়া যাবে না, আর সোশ্যাল যে ভ্যালু সেটাও পায় না তারা। তো যার কারণে আকৃষ্ট কম হয়। কিন্তু যদি আমরা এই বিষয়টাকে তুলে ধরতে পারতাম, ইন্স্যুরেন্স কোম্পানিগুলি
যদি এটাকে মার্কেটিংটা সঠিকভাবে করতে পারতাম বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের সাথে সভা সেমিনার করে বোঝাইতে পারতাম যে এই ইন্স্যুরেন্সেও কেরিয়ার করা যায়। হ্যাঁ, কিছু লোক তো অতীতেও এসছে ভালো পর্যায়ের পাবলিক ইউনিভার্সিটি থেকে এই খাতে, তারা তো খারাপ নাই। যারা আসছে, যারা মেধাবী অতীতে এসছে, তারা কিন্তু ভালো আছে। তো এই উদাহরণগুলি তাদের সাথে সামনে তুলে ধরতে হবে। তারপর তাদেরকে এই যে একাডেমি এখন অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের উপর ডিপ্লোমা দিচ্ছে, এইটাই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি জানে না। ওইভাবে প্রচারণা করতে হবে। এইটা করলে যে লাইফ ইন্স্যুরেন্সে বাংলাদেশেই ভালো স্কোপ আছে, যেহেতু ইদরা সার্কুলার দিয়ে ম্যান্ডেটরি করেছে লাইফ ইন্স্যুরেন্সের প্রতিটা কোম্পানিতে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের পাশ করা লোক নিতে হবে। তো এখানে চান্স আছে। তারপরে ডিপ্লোমা করলে যে মানে এই খাতে বড় হওয়ার কিংবা মানে ফিউচার বেছে নেওয়ার কিংবা ভবিষ্যৎ বেছে নেওয়ার অনেক বড় সুযোগ আছে, কিন্তু এইটা আমরা আসলে এই আমাদের ফোকাস করতে পারি নাই, এটা আমাদেরই ব্যর্থতা। ধন্যবাদ আপনাকে জনাব ইব্রাহিম হোসেন। আসলে মূল চ্যালেঞ্জগুলো আসলে কোথায়, কেন বীমা খাতে দক্ষ জনবল আমরা তৈরি করতে পারছি না, এটা তৈরির আসলে চ্যালেঞ্জটা কোথায়? ধন্যবাদ। আমার কথা হলো যে প্রথমত কোম্পানিগুলোতেই একটা ইনিশিয়েটিভ নিতে হবে। কোম্পানিগুলোতে কমপক্ষে ট্রেডিংয়ের একটা ডিপার্টমেন্ট থাকতে হবে এবং সেখানে আবার পর্যাপ্ত রিসোর্সও থাকতে হবে। খালি একটা ডিপার্টমেন্ট থাকলে হলো না ওখানে, এবং রিসোর্সফুল ম্যান থাকতে হবে যিনি প্রশিক্ষণ জানেন, জানাতে পারবেন, যার জ্ঞান আছে, এরকম বেশ কিছু লোক ওখানে লাগবে। লাইফ কোম্পানিতে তো এর বিকল্প নেই। নন লাইফ কোম্পানিতে আমি মনে করবো ডিপার্টমেন্ট থাকতে হবে। আপনি যদি দেখেন আমাদের দুইটা সরকারি কর্পোরেশন, সেখানেও ট্রেনিং ডিপার্টমেন্ট খুবই ছোট করে আছে। এগুলোর একটু ব্যক্তি দরকার, বড় দরকার। আমাদের একাডেমির কথা একটু আগে এসেছিল, আমাদের একাডেমিকেও সরকারের পরিকল্পনা ছিল, সেলিম সাহেব বলেছেন, আপনিও একটু উল্লেখ করেছেন, ঢাকার বাইরে আসলে আমাদের যখন গভর্নমেন্টের একাডেমি করে তখনকার সিদ্ধান্ত ছিল 4 বিভাগের শাখা হবে। আনফর্চুনেটলি সেটাকে বাস্তবায়ন করা যায়নি। তো অনেক ইনস্টিটিউটেরই শাখা আছে, যেমন আপনি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের শাখা আছে বিভাগগুলোতে। তারপর মনে করি যে এই শাখা করা দরকার বিভাগ পর্যায়ে, তাহলে প্রশিক্ষণের একটা সুযোগ তৈরি হবে। অবশ্য আমরা এদের একটা চেষ্টা করে যাচ্ছি যে অনলাইনে ট্রেনিং যাতে সারা দেশ থেকে অংশগ্রহণ করতে পারে। যেমন আমাদের ডিপ্লোমার যে ক্লাস হয়, অনলাইনে ক্লাস হয়, যাতে সারা দেশ থেকে অংশগ্রহণ করতে পারে। ভবিষ্যতে আমরা অনলাইনে আলাদা আমরা রেকর্ড করে এগুলো দিতে চাবো, যে যাতে তারা পড়াশোনা করে পরীক্ষা দিতে পারে। এসিএ নিয়েও আমরা উদ্বুদ্ধ করতে যাচ্ছি। আমরা সামনে আরও বড় প্রোগ্রাম করব, ওরিয়েন্টেশন করব পাবলিক ইউনিভার্সিটিতে, যাতে মেধাবীদের আমরা আকৃষ্ট করতে পারি। আমরা আবার মনে করি একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা নিজস্ব তাদের ট্রেনিং উইং নাই, যথেষ্ট রিসোর্স সেখানে নেই। একইভাবে সরকারি একাডেমি এর জনবল বাড়ানো দরকার। ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট থেকে বলা হয়েছে, নানাভাবে সরকারের কাছে প্রস্তাব আছে যে ডিভিশন পর্যায়ে শাখা দরকার, এবং ঢাকায় যে একাডেমি আছে এর পরিধিটা বাড়ানো দরকার। আমাদের ফ্যাকাল্টি মাত্র 6 জন, এটাকে যদি মানে সব মিলে হচ্ছে 25-30 জন, এই ফ্যাকাল্টিকে যদি বাড়ানো হয় তাহলে আমরা অনেক ট্রেনিং দিতে পারবো, অনেক প্রশিক্ষিত জনবল তৈরি করতে পারবো। আমরা আশাবাদী যে এতদিন হয় নাই, কিন্তু সামনে একটা পদচারণা শুরু হয়েছে, এটি হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ সেলিম। দক্ষ জনবল তৈরিতে এবং তাদের উৎসাহিত করতে বীমা কোম্পানিগুলোর পক্ষ থেকে কি উদ্যোগ বা অভ্যন্তরীণভাবে কি ধরনের প্রশিক্ষণ, মানে আমরা তো শুনলাম, কিন্তু আপনার কাছে শুনতে চাচ্ছি যে অভ্যন্তরীণভাবে কি ব্যবস্থা আপনারা নিতে পারেন, কিংবা কোন কোন প্রতিষ্ঠানগুলো এখন করছে এটা? ধন্যবাদ। আমার মনে হয় এখানে ফার্স্ট হলো জব স্যাটিসফ্যাকশন এনশিওর করতে হবে। জব স্যাটিসফ্যাকশন এনশিওর করতে পারলে বাকি সমস্যাগুলো সমাধান হবে। এখানে এখনো আমরা লোকজনের স্যাটিসফ্যাকশনে আনতে পারি না, যে ইন্স্যুরেন্স ব্যাংক বা অন্যান্য কেরিয়ারের মতো এখানে যে একটা কেরিয়ার আছে, এটা এনশিওর করতে পারলে এটা ডেভেলপড হবে। এই যে বললাম যে সোশ্যাল যে স্ট্যাটাস, এখনো সোশ্যাল স্ট্যাটাস গ্রো করে নাই। আমরাও প্রচারণে আনতে পারি নাই। জি, মূলত এটা হলো ব্যর্থতা। জি, যেমন আপনি যেটা বললেন, 3টে পাবলিক ইউনিভার্সিটিতে এখন ইন্স্যুরেন্সের উপরে পড়ানো হয়, যেখানে আমাদের শত শত প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অনেক পাবলিক আছে। সবগুলোতে যদি পড়ানো হয় তাহলে ইন্স্যুরেন্স যে একটা ডিপার্টমেন্ট আছে, একটা সেক্টর আছে, এই জিনিসগুলো হলো স্টুডেন্ট লাইফ থেকে সবাই জানতে পারবে। ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা ব্যাংকিং বা অন্যান্য সেক্টরের ব্যাপারে আমাদের লোকজন যেভাবে জানে, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা ওইভাবে কেউ জানে না। জি, জনাব মোহাম্মদ সেলিম, মাঠ পর্যায়ের কর্মী হিসেবে এজেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু এই এজেন্টদের দক্ষ হিসেবে গড়ে
গড়ে তোলার ক্ষেত্রে আমরা কিন্তু সেরকম ভূমিকা দেখি না। তো কি ধরনের কোম্পানিগুলো ভূমিকা রাখতে পারে আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, সময় হলো আরেকটি বিরতির, ফিরছি অল্প সময়ের মধ্যে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি উন্নয়নী বীমা অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বীমা খাতে দক্ষ জনবলের ঘাটতি, কারণ ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব মোহাম্মদ সেলিম, বিরতির পূর্বে যে প্রশ্নটি ছিল যে মাঠ পর্যায়ের কর্মী হিসেবে এজেন্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু এই এজেন্টের দক্ষ হিসেবে গড়ে তুলতে কোম্পানিগুলোর ভূমিকা আসলে আমরা সেভাবে দেখি না। কোম্পানিগুলোর ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, কিংবা কি ভূমিকা তারা রাখছে? না, কোম্পানিগুলোর ভূমিকা অবশ্যই অপরিসীম। এখানে কোম্পানিগুলোকে প্রথমে মেন রোল প্লে করতে হবে। যে আমরা যে আমাদের মাঠ পর্যায়ে যে ডেভেলপমেন্ট অফিসার বলেন, ম্যানেজার বলেন, যখন রিক্রুট করব তখন তাদেরকে প্রপার প্রশিক্ষণ দিয়ে ওই পর্যায়ে পাঠাইতে হবে। আন্ডাররাইটিংয়ের উপর তার নলেজ থাকতে হবে। সে যেন এই যে একটা ধরেন 100 কোটি বা 50 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স করছে, এটাকে একটা রিস্ক মনে করে, রিস্ক মনে করে। অনেকে মনে করে যে এটা একটা পেপার, 100 কোটি টাকা রিস্ক নিলাম, 10 লাখ টাকা প্রিমিয়াম পেলাম একটা পেপারের বিনিময়ে। কিন্তু এই পেপার যে 100 কোটি টাকা রিস্ক বিয়ার করে, সেই অনুভূতি বা সেই নলেজটুকু যদি আমরা আমাদের ম্যানেজারদের কাছে পৌঁছাতে পারি, ফিল্ড অফিসারদের কাছে পৌঁছাতে পারি, তাহলে ইনশাল্লাহ এই ক্ষেত্রটা ডেভেলপড হবে। এবং এটার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। ট্রেনিংটা যত বেশি হবে তারা তত দ্রুত ডেভেলপড হবে, ইন্স্যুরেন্স সেক্টরটা তত এগিয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ইনামুল হক, দক্ষ জনবল তৈরিতে কি কি বিষয়ে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? যেহেতু ইন্স্যুরেন্স একটা বিশেষায়িত সেক্টর, এখানে কিন্তু একেবারে ইন্স্যুরেন্সের এটা খুব টেকনিক্যাল বিষয়গুলো, তো সুতরাং এইখানে মনোযোগ দিতে হবে আপনাকে এই ক্ষেত্রের এই এডুকেশনের উপরে। প্রথমত আমাদের এখানে কম্পিটিটিভ রিক্রুটমেন্ট নাই ইন্স্যুরেন্সে। 2-1টা কোম্পানি, আমি মানব সম্পদ বিভাগে আজ প্রায় 25 বছর কাজ করি ইন্স্যুরেন্স সেক্টরেই। সেখানে এই দেখা যায় রিক্রুটমেন্ট 2-1টা কোম্পানি ছাড়া কেউ পত্রিকায় অ্যাড দিয়ে তেমন লার্জ স্কেলে ব্যাংকের মতো রিক্রুট করে না। সিবি আসে, রিকমেন্ডেশন আসে, রিক্রুট করে। এতে কিন্তু এইটাও একটা কারণ যে ভালোরা যার রেফারেন্সে আসার সোর্স নাই, সে আসার কোনো রাস্তাই পায় না। অতএব আমরা যদি ওইভাবে নিয়োগটা, মানে এখানে নিয়োগ হয় হলো সব তদবিরে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তদবিরে নিয়োগ, তো ভালো লোক তো তদবিরে আসবে না। এবং যার কারণে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা অনেক সময় জানেই না যে ইন্স্যুরেন্স কোম্পানিতে নিয়োগ হচ্ছে, এবং এখানে অফিসিয়াল কাজের জন্য ভালো দক্ষ লোকের দরকার, এটাই অনেকে জানে না। যারা বিশেষ করে বড় বড় কোম্পানি, তাদেরকে এই প্রশিক্ষণ বিভাগটা একেবারে স্বাবলম্বী নিজস্ব প্রশিক্ষণ এবং প্রয়োজনে তারা নিজেরা ইনস্টিটিউট করতে পারে, এর কোনো বিকল্প নাই। জি, ধন্যবাদ। আমাদের আলোচনার শেষ পর্যায়ে জনাব ইব্রাহিম হোসেন, বীমা খাতে এমন একটি টেকসই ব্যবস্থাপনা প্রয়োজন যাতে স্বয়ংক্রিয়ভাবেই এ খাতে দক্ষ জনবল তৈরি হয় এবং তারা যেন প্রতিনিয়ত তাদের নিজেদেরকে শানিত করতে পারে। এবং এখন পৃথিবীতে কিন্তু অনেক দ্রুত টেকনোলজির এই পৃথিবীতে খুব দ্রুত সবকিছু চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনার কথা শুনেই আমরা শেষ করব আজকাল। ধন্যবাদ। আমি একটু আগেরটাকে একটু রেফারেন্স আনবো, কারণ এটা আমারও অংশ হবে। যেটা বলেছিলেন যে আমাদের প্রশিক্ষিত জনবল তৈরিতে অগ্রাধিকার কী দেওয়া উচিত, কয়েকটি এনামুল সব বলেছেন, আমি ওখানে একটু যোগ করব যে আমাদের কোম্পানিগুলোকে আসলে দেখবেন যে তারা বিভিন্ন খাতে বাজেট থাকে সারা বছরের, ট্রেনিং খাতের বাজেট অ্যাসাস থাকে না। এমনকি যদি কিছু থাকেও, যদি কোনো বাজেট ঘাটতি পড়ে, প্রথম ওটা হাত দেয় যে ট্রেনিং দরকার নেই। তো সুতরাং এটাকে অগ্রাধিকার দিতে হবে যে ট্রেনিংয়ের জন্য আলাদা একটা বাজেট রাখতে হবে। আপনি ব্যাংকিংয়ের কথা আমরা প্রায়ই বলছি, এমন কোনো ব্যাংক নাই যার ট্রেনিং ইনস্টিটিউট নাই, এমন কোনো ব্যাংকে নিয়োগ নাই যে তাদের 3 মাসের, যারা ব্যাংকে জয়েন করে প্রথমেই 3 মাসে তাদের একটা ট্রেনিং হয়, ফাউন্ডেশন ট্রেনিং। প্রত্যেক ব্যাংকের প্রফেশনাল অফিসারদের তাই হয়। বাংলাদেশ ব্যাংকের তারা 6 মাসের ট্রেনিং করে। তো আমাদের সেক্টরে তো এটা নেই। ইন্স্যুরেন্স কোম্পানিতে যে রিক্রুটমেন্ট হয়, রিক্রুটমেন্টের প্রসেসই সঠিক নেই, এবং তাদের এরপরে তাদেরকে ওই প্রশিক্ষণ দেওয়া হবে সেটা নাই। আমাদের একাডেমিতে ফাউন্ডেশন কোর্স আছে, কিন্তু আমরা সেখানে লোক পাই না, অথচ কোম্পানিতে রিক্রুটমেন্ট হয়। তাকে, তার মানে কি আমরা ট্রেনিং সারে তাকে দিচ্ছি, এবং মালিক পক্ষের একটা ধারণা যে আমি ট্রেনিং দিয়ে পয়সা কেন খরচ করবো, বরং যে ট্রেনিং পেয়েছে তাকে আমি নিয়োগ দেব।
এই মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে। তো আমাদের এই যে বললাম বিভাগ পর্যায়ে আমরা এখনো শাখা করতে পারি নাই কেন, আমাদের এই জায়গাগুলোতে জোর দিতে হবে। শুধু তাই না, একটি তো আমরা এখনো আলোচনাই করি নেই, ওখানে আমাদের দেশে সার্ভেয়ার আছে ইন্স্যুরেন্সের জন্য নন লাইফে, সার্ভেয়ারদের ভূমিকা বিশাল। ইন্ডিয়াতে বিশাল ক্যাম্পাসের একটা সার্ভেয়ারদের ইনস্টিটিউট আছে, সেটা একটা ইউনিভার্সিটির মতো, পুনেরটাও একটা ইউনিভার্সিটির মতো, ডিমড ইউনিভার্সিটি বলে। আমি এই কারণেই কথাটা রিইটারেট করছি, উচ্চারণ করছি, যে আমরা যেন এগুলোকে শুনে এগুলোকে গুরুত্ব দিই, যে আমাদের সার্ভে ইনস্টিটিউটই নাই, অথচ সার্ভেয়ার আছে আমাদের দেশে। আমাদের পুনের মতো ইনস্টিটিউট নাই, সেখানে তারা MBA ডিগ্রি দিচ্ছে। সরকার ইচ্ছা করলে আমাদের একাডেমিকে মানে করতে পারে, একবার সিদ্ধান্তও হয়েছিল। আপনি এখন যেটা বলেছেন, টেকনোলজির দিকে আমাদের এগোতে হবে এবং আমাদের অটোমেটিক যাতে ভবিষ্যতের আমাদের দক্ষ জনশক্তি তৈরি হয়, সেই জন্য আমাদেরকে হাত দিতে হবে। আমরা সেই জন্য একটা অংশ আপনাকে আজকে উল্লেখ করে যাই, আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা অনলাইন ভিত্তিক আমাদের ম্যাটেরিয়াল তৈরি করে এগুলো আমরা ইয়েতে দিব, যাতে এই ম্যাটেরিয়ালগুলো তারা পড়ে আমাদের প্রফেশনাল কোর্সে শুধু দূর থেকে এসে পড়াশোনা করলেও সে বছর শেষে যেন পরীক্ষা দিতে পারে। তাহলে আমরা এই যে একাডেমিকে দূর গোড়ায় নিতে পারছি না, তার একটা বিকল্প তারা পাবে, যে অনলাইনে ম্যাটেরিয়ালগুলো তারা পাবে, বইগুলো তারা পাবে, সেখান থেকে পরীক্ষা দিয়ে তারা পাশ করতে পারে। এই পদ্ধতিতে আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে রাখতে পারবো। এবং ইতিমধ্যে আপনাকে উল্লেখ করি, আমরা সবসময় হতাশায় থাকি, ইদানিং আসলে আমরা সব কিছুতেই ভালো একটা সাড়া পাচ্ছি। যেমন ধরুন ব্যাংক অ্যাসুরেন্সে আমরা মানে ইতিমধ্যে 40টা ব্যাচের এই গত 6-7 মাসে 40 ব্যাচের ট্রেনিং করেছি। বাহ, তো ব্যাংক কর্মকর্তারা এগিয়ে আসছে এবং মানে সেখানে একটি বড় সম্ভাবনা দেখা জি, যাচ্ছে। এই জায়গাটা আমাদের সম্ভাবনা যে আমরা নিজেরা ইন্স্যুরেন্স সেক্টরকে যেহেতু এগিয়ে নিতে পারি নাই, আমার বিশ্বের যে ব্যাংকিং সেক্টরে যে আমরা ব্যাংক ইন্স্যুরেন্স করছি, এটা দিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো এবং আমাদের একটা কি বলবো গতিময়তা তৈরি হবে, যে ইন্স্যুরেন্স সেক্টরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বিপুল সম্ভাবনা থাকার পরেও দেশের বীমা খাতকে দক্ষ মেধাবীরা ক্যারিয়ার হিসাবে বেছে নিতে চায় না। কিছু বীমা কোম্পানির অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে পুরো খাতে যে আস্থাহীনতা এবং ভাবমূর্তির অভাব তৈরি হয়েছে, সে কারণে এই খাতে মেধাবীরা যুক্ত হতে চায় না। এমন পরিস্থিতি বদলাতে হলে পুরো বীমা খাতে একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে। বীমা খাতের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। যেসব কোম্পানির কারণে বীমা খাতে গ্রাহকদের আস্থাহীনতা তৈরি হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোম্পানিগুলোকে প্রশিক্ষণ খাতে বিনিয়োগ বাড়াতে হবে। প্রশিক্ষণের জন্য বীমা কোম্পানিগুলোতে স্বতন্ত্র এবং বিশেষায়িত বিভাগ থাকতে হবে। বীমা খাতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানান অভিযোগ রয়েছে, এর থেকে বেরোতে হবে। সারা দেশে বীমা প্রশিক্ষণ একাডেমির শাখা গড়ে তুলতে হবে। এমন পরামর্শগুলোই উঠে এসেছে আজকের আলোচনায়। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নী বীমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।